হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। নতুন দিনের সকালে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এই দেখো, এখন আমরা রেডি হয়ে নিয়েছি ভীমতাল থেকে। কাল রানীক্ষেত থেকে চলে এসেছিলাম ভীমতালে। ভীমতালের অল্প কিছুই সাইট সিন আছে, সেগুলো করে আমরা হোটেলে ঢুকে যাব। তাই প্রথমেই আমরা চলে যাই সাইট সিন করতে। আর পাহাড়ের পাশ থেকে যেতে যেতে কিন্তু বারবার মনে পড়ছিল আজ শেষ দিন পাহাড়ের। আর এই যে পাহাড়ের, এগুলো ভীষণ মিস করতে থাকবো। প্রাকৃতিক সৌন্দর্য আর স্নিগ্ধতা এগুলো তো বটেই, আর পাহাড়ের যেন একটা অন্য টান আছে। প্রতি বছরই আমার কিন্তু পাহাড়ে যেতে ইচ্ছে করে। তোমাদের কার কার ইচ্ছে করে পাহাড়ে যেতে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কার কার পাহাড় পছন্দ আর কার কার সমুদ্র পছন্দ। আরও একটা যেটা খারাপ, এই ড্রাইভারদাকেও ভীষণ মিস করব, কারণ এই ড্রাইভারদা আমাদেরকে পুরো পাহাড়টা ট্যুর করিয়েছেন আর সত্যিই ভীষণ ভালো ওনার ব্যবহার। এই দেখো, আমরা কিন্তু ভীমতালে ঢুকে গেলাম। ভীমতালে তাল তাল মানে হচ্ছে আসলে লেক। ভীমতালে অনেক তাল আছে, অনেকগুলো লেক আছে, এছাড়া আর কোনো কিছুই নেই। এখানের প্রাকৃতিক দৃশ্য বলতে বা সাইট সিন বলতে কয়েকটি তাল রয়েছে। তার মধ্যে আমরা প্রথমেই চলে যাব, ড্রাইভারদা বললেন যেটা প্রথমেই পড়বে সাততাল। সাততালে চলে যাব আমরা, সেই দিকেই রওনা হয়েছি। এই দেখো, আমরা এখানে পৌঁছে গেছি। অন্য জায়গার মতনই, কিন্তু একটু কিছু অন্যরকম তো থাকেই। এখানকার মার্কেটটা বলতে পারো, সেটা একটু অন্যরকম। আমাদের কিছু গিফটস কেনা বাকি ছিল, সেগুলো আমরা এখান থেকে কিনে নিতেও পারলাম। কয়েকটা ওই কাঠের জিনিসপত্র, এখানে অনেক খাবারের দোকান আছে, যেটা অনেকটা আমাদের এই দিককারের মতো বলতে পারো। সবাই খুব ডাকাডাকি করছিল, লাঞ্চ করুন, এই খান ওই খান, কিন্তু আমরা তো ব্রেকফাস্ট খুব ভরপেট করে বেরোই, যার জন্য আমরা আর কিছু খাই না। অবশেষে লেকে পৌঁছে গেলাম। নৈনিতালেরই মতন, কিন্তু বেশ একটু অন্যরকম ধাঁচের তৈরি এই লেকটা। আর সৌন্দর্যের কথা যদি বলো, দারুণ দারুণ। পাশেই পাহাড়, সামনে লেক, এটার একটা তো আলাদা টান রয়েছে বলতে পারো। এখানেও বোটে অনেক বোটিং করছেন, কিন্তু আমরা আর বোটিং করলাম না। আমরা তো আগের দিন করেই নিয়েছি, তার জন্যে ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি আরেকটা তালে বা আরেকটা লেকে বলতে পারো। ওখানে এসে আমরা বেশ কিছুক্ষণ বসে একটু রেস্ট নিলাম, চা খেলাম। কারণ তো এই সময়টা না ভীষণ গরম লাগছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা বলে কিছুই পাচ্ছিলাম না। আগের দিনগুলোতে যেমনি একটু বৃষ্টি হয়েছিল বলে ঠান্ডা লাগছিল, আজ আর কোনো বৃষ্টি নেই, তাই বেশ গরম গরম। আমরা ছায়ার তলা পেয়ে খুব আনন্দ করে বসলাম। তবে এখানকার আকাশটা কিন্তু অস্বাভাবিক সুন্দর। আর এই দেখো, এখানে একটা অন্য টাইপের বোট পাওয়া যায়, লাইটিং বোট বলে। তারপর ওখান থেকে ফেরার পথে দেখলাম হনুমানজির মন্দির। সেখানে ভালো করে ফটো তুলতে পারলাম না, যদিও ছেড়ে বেরিয়ে এলাম। চলে এসেছি হোটেলে। এই হোটেলটাও কিন্তু আমাদের খুব সুন্দর, কিন্তু অনেক ওপরে, জানো তো, ভীমতালের একদম চূড়ায় উঠে বলতে পারো আমাদের এই হোটেলটা। এই দেখো, হোটেলটা আমি তোমাদের দেখিয়ে দিই একবার। সামনে লম্বা বারান্দা, রুমটাও খুব সুন্দর। তবে যতগুলো হোটেলে থেকে এসেছি তার চাইতে এই রুমটা কিন্তু সবচেয়ে বেশি বড় বলতে পারো। খুব ভালো। এই দেখো, ও বসে রেস্ট নিচ্ছে, আমি তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। খুব ভালোই লাগছিল। সব কটা হোটেলের বুকিংই খুব ভালো করেছিল যাদের সঙ্গে আমরা গিয়েছি তারা। আর এই ঘরের বারান্দা থেকে কিন্তু সুন্দর একটা ভিউ রয়েছে। আর দূরেই দেখতে পাচ্ছি আশেপাশের হোটেলগুলোতে লাইট জ্বেলে উঠেছে। পাহাড়ে লাইট জ্বেলে উঠলেই যেন মনে হয় সন্ধে হয়ে এসছে, কিন্তু দেখো 7টা বেজে গেছে, এখনও এখানে আলো। আর ও এক ফাঁকে চলে এসছে নিচে, এসে চা খাবার জন্য ওয়েট করছে। আমরা হোটেলে ঢুকে সমস্ত কিছু নিচে গিয়ে কথা বলে ডিনারে কি হবে জেনে ডিনার করে নিলাম। ডিনার করে নিয়ে রেস্ট নিয়ে নিলাম, কারণ কালই আমাদের উঠে পড়ে চলে যেতে হবে। আর এই দেখো, নেক্সট ডে মর্নিংয়ে আমরা রেডি হয়ে গেছি, লাগেজ প্যাকিং কমপ্লিট। আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে যাব। বাড়ির টান জানো তো, যতই ঘোরো না কেন দেখবে শেষ দিনে বাড়ি তোমাকে যেন ডাকছে, চলে আসতে বলছে, এরকম একটা ফিলিংস। আর এই দিকে কিন্তু প্রত্যেকটা হোটেলের ঘর মনের কোথাও না কোথাও একটা বিশাল দাগ কাটে। মনে হয় যেন এই একটা রাত থাকলাম, অথচ রুমটাকে কি মিস করছি, কি খারাপ লাগছে, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, লাগেজ প্যাকিং করে রুমটার নিচে আমরা বেরিয়ে এলাম। এই দেখো, বাইরে আমরা যাওয়ার জন্য একদম রেডি, কিন্তু আজ হচ্ছে অন্য গাড়ি এখান থেকে দিল্লি যাওয়ার জন্যে। বেরিয়ে পড়ার পর ড্রাইভারদা যা বললেন যে ভীমতালের পাশে যে পুকুরটা, পদ্ম পুকুর, সেটা দেখা বাকি আছে। একটা পুকুর, সেটায় পদ্ম ফুলে পুরো ভর্তি। দেখো,
খুব ভালো করেই দেখলাম। তার পাশে একটা জায়গায় বসে একটু চা খেয়ে নিলাম, একটু দোলনায় দুললাম, ফটো তুললাম, এসবও করে নিলাম। তারপর পাহাড়ের পাশ দিয়ে বেরিয়ে পড়েছি দিল্লির পথে। এবার সোজা দিল্লি যাত্রা। অন্য গাড়ি, অন্য ড্রাইভার, দিনটাও বেশ গরম গরম। যত পাহাড় ছাড়ছি নিচের দিকে আসছি তত পাহাড়ের জন্য মন খারাপ আর বাড়ির জন্য টান, একসঙ্গে দুটো ফিলিংস কাজ করছিল। খুব দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলেছে আমাদের দিল্লি যাওয়ার জন্যে, দিল্লি পৌঁছবার জন্যে। যাই হোক, আমরা রওনা দিয়েছি এখন। আর প্রায় দুপুর হয়ে এসছে। তখন এক জায়গায় গাড়িদের দাঁড় করিয়ে আমরা রাস্তার পাড়ে থেকে অনেক ফল কিনে নিলাম। তারপরে সেই ফলগুলোই গাড়িতে অনেকটা খেয়ে কাটালাম, কারণ লাঞ্চ এখন করতে পারবো না। আমরা স্থির করেছি বেশ অনেকটা পথে এগিয়ে কোথাও একটা গিয়ে লাঞ্চ করব। তার জন্যে এই দিকে আবার দেখো বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এবার আর গরম লাগছে না, বেশ ভালো লাগছে। এখন আমাদের গাড়ি কিন্তু ইউপিতে ঢুকে গেছে। ইউপির ওপর দিয়ে আমরা আসছি, মুরাদাবাদ আরও কী সব জায়গার যেন নাম ছিল। তারপর দেখতে পেলাম রাস্তার পাড়ে একটি বড় বেশ গঙ্গা মায়ের ঘাট। এখানে গঙ্গা আরতি হয় খুব ভালো করে, বড় করে নাকি প্রতিদিন পুজো হয়। কিন্তু ড্রাইভারটা আমাদের দাঁড় করিয়ে দেখালেন না, কেন বুঝতে পারলাম না। আর দেখলাম রাস্তার পাড়ে বেশ কয়েক মাইল জুড়ে বেতের জিনিসের দোকান। সব কিছু পেরিয়ে আমরা চলে এসেছি শিবা ধাবায় লাঞ্চ করতে। লাঞ্চ টাইমেরও বেশি হয়ে গেছে, 3টে সাড়ে 3টে। আমরা নিয়ে নিয়েছি পনির বাটার মশলা, কুলচা, রাইস, মিক্সড ভেজ, আর নিয়েছি ডাল ফ্রাই। খাচ্ছি। আর এখানকার শিবা রেস্টুরেন্টের যেটা ছিল কুলফি স্পেশাল, সেটাও নিলাম। আর খুব ভালো লাগছিল, জোর খিদেও পেয়েছিল, আর লাঞ্চটাও ছিল দারুণ। আর সবচাইতে বড় কথা, এই ধাবাটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে সেখানে রাস্তায় বেরিয়ে খেতে দেখবে ভালো লাগে না ঠিক। খাওয়ার সময়টা একটা খুব ভালো জায়গা পেলে সেটাই ভালো লাগে। থাকা খাওয়াটা খুব ভালো হতে হবে আর কি, এটাই ব্যাপার। যাই হোক, তোমরাও কখনো গেলে এই শিবা ধাবায় খেতেই পারবে। পুরো ভেজ, খুব ভালো খাবার দাবার খেলাম। তারপরে না দিল্লি ঢুকে গেছি। কখন একটু যেন ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। এই দেখো দিল্লিতে ঢুকে গেছি। দিল্লিতে তোমরা খবরে নিশ্চয়ই দেখেছো যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্যে এয়ারপোর্টের একটা পার্ট ভেঙে পড়ে কিছু লোক মারাও গেছেন। তাদের জন্য ভীষণই মনটা খারাপও লাগছিল আমাদের শুনে। আমরা কয়েক সেকেন্ডের জন্য যেন ভাবতেই শুরু করলাম যে কী একটা অবস্থা, কেউ বেড়াতে এসে বা প্রয়োজনে এসে যদি এরকম ঘটনা ঘটে সেটাও কি খারাপ লাগে। যাই হোক, আমরা দিল্লির রাজধানী পথ দিয়ে এগিয়ে গিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এর মধ্যে ড্রাইভার দ্বারা আবার একজনের সঙ্গে ঝামেলাও হয়ে গেল, একটি ছেলের সঙ্গে। যাই হোক, এইসব কথাবার্তার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম মেট্রো স্টেশনের পাশ দিয়ে। দিল্লি মেট্রো স্টেশন দারুণ লাগছিল। দিল্লিতে একবার না এসে পুরো ঘুরবো ভাবছি। আমি এগুলো যতই দেখছি ততই মনে হচ্ছে যে কবে আবার দিল্লিটা শুধু ঘুরতে আসবো। অনেক কিছুই আমার ঘোরা হয়নি। এই দেখো, টার্মিনাল 1-এ ওই অ্যাক্সিডেন্টটা ঘটার জন্য টার্মিনাল 3-তে পুরো প্রেশারটা পড়েছে আজ দিল্লি এয়ারপোর্টের। আমাদের প্রথমে ফ্লাইট ছিল 7:30টায়, সেটা ক্যান্সেল হয়ে হলো রাত 10:40, তারপরে হয়ে গেল রাত 1টা। এই দেখো, ভীষণ টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে, খুব অসুস্থ লাগছে নিজেদের বলতে পারো। সবার একই অবস্থা। আর এয়ারপোর্টের অবস্থাও খুব খারাপ ছিল, সব ফ্লাইটগুলোই ডিলে করছিল। আমরা আস্তে আস্তে ফ্লাইটে উঠে বসে পড়লাম। এবার ছিল স্পাইস জেট। এর অভিজ্ঞতাটাও খুব খারাপই হলো। সবাই বলে স্পাইস জেটটা নাকি ভালোই নয়, এদের সার্ভিস ভালো না। যাই হোক, কালকে কিন্তু আজ আমাদের কিন্তু সবারই একই অবস্থা, ইন্ডিগো, স্পাইস জেট আর যা বলো না কেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাড়ির দোরগোড়ায়, বাড়ির কাছে। আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে কথা বলবো বাড়ি থেকে। তাহলে আজকের মতো বাই।